কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আর পড়াশোনাটাও কিন্তু খুব ভালোভাবে তোমরা করছো আশা করছি। আমাদের পলিটিক্যাল একাডেমি চ্যানেলে কিন্তু নেট এবং সেটের মতো করে পিএসসি কিংবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মতো করে আমি পড়ানো শুরু করেছি। তাই যে সমস্ত স্টুডেন্ট একেবারে তোমরা নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থাকবে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে লিবার্টি বা স্বাধীনতা। তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। স্বাধীনতা বলতে কি বোঝায়, স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ স্বাধীনতার মিনিং কি, স্বাধীনতার সংজ্ঞা কোনটা, কিরকম কে কে দিয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের লিবার্টির সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় ভিডিও। আজকের এই সেকেন্ড পার্টে আমরা দেখব কিছু কিছু তাত্ত্বিক রয়েছে যাদের ভাবনা চিন্তা কিরকম ছিল লিবার্টি সম্পর্কে। একেবারেই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যখন পড়াশোনা করব তখন কিন্তু নেট এবং সেট কিংবা বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো তোমরা দেবে, সেখানে তোমাদেরকে জানতে হবে বিভিন্ন তাত্ত্বিক তাদের ধারণা কিরকম ছিল। সেই জন্য আমি এখানে লিখেছি, দেখো, মেজর থিঙ্কার্স অ্যান্ড দেয়ার পার্সপেক্টিভস অন লিবার্টি। স্বাধীনতা সম্পর্কিত তাদের চিন্তা ভাবনা কেমন, আমি এই পার্টটিকে দুটো ভাগে ভাগ করে তোমাদেরকে পড়াবো। মূলত একটা হচ্ছে নেগেটিভ লিবার্টি, একটা হচ্ছে পজিটিভ লিবার্টি। এই দুটো ভাগে ভাগ করে বিভিন্ন তাত্ত্বিকদের তত্ত্বগুলো আলোচনা করব। একটি কথা প্রত্যেককে বলে রাখি, আমাদের পলিটিক্যাল একাডেমিতে কিন্তু তোমাদের নেট এবং সেটের নতুন ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার 86200633 এই নাম্বারে ফোন করে তোমরা ব্যাচ নিতে পারো। আর একটি কথা, তোমরা এই বইগুলো দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ বই, আমি প্রত্যেকবারের মতো করে বলে থাকি। তাছাড়াও তোমরা প্র্যাকটিস বুকের জন্য আমার যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি, আরামবাগ বুক হাউস থেকে এটি পাবলিকেশন হয়েছে। তোমরা অবশ্যই এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। চলো আজকের আলোচনায় আমরা চলে যাই। আমরা আজকে লিবার্টির আলোচনাটাকে একটু দু ভাগে ভাগ করে নিয়ে আলোচনার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এই নেগেটিভ লিবার্টি এবং পজিটিভ লিবার্টি, এই দুটি লিবার্টি বলতে মূলত কি বোঝায়। একটি হচ্ছে নেগেটিভ লিবার্টি, একটি হচ্ছে পজিটিভ লিবার্টি। অর্থাৎ বাংলায় বললে দাঁড়ায়, এটি হচ্ছে নেগেটিভ লিবার্টি বলতে নেতিবাচক স্বাধীনতা, এটি হচ্ছে ইতিবাচক স্বাধীনতা। এদের তাত্ত্বিক কারা কারা রয়েছে, কোন কোন তাত্ত্বিক কোন কোন লিবার্টির কথা বলছে, তারা কোন দৃষ্টিভঙ্গি থেকে তারা ব্যাখ্যা করছে। এখানে তোমরা যদি লক্ষ্য করো, নেগেটিভ লিবার্টির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ইট ওয়াজ সাপোর্টেড বাই থিঙ্কার্স ফ্রম কে না জে.এস. মিল, যাকে আমরা জন স্টুয়ার্ট মিল বলে আমরা জানি বা পড়াশোনা করেছি। হবসের কথা পড়েছি, জন লকের কথা পড়েছি, টাকভিলের কথা আমরা প্রত্যেকেই জানি, একজন আমেরিকান তাত্ত্বিক, এবং জেফারসন, বার্গ, অ্যাডাম স্মিথ, ইসাইয়া বার্লিন, এবং রয়েছে ফ্রিডম্যান, নজিক, হাইক। এই সমস্ত তাত্ত্বিকরা তারা কিন্তু নেগেটিভ লিবার্টির তাত্ত্বিক। এবং অন্যদিকে পজিটিভ লিবার্টি তাত্ত্বিক কারা আমরা দেখতে পাচ্ছি, তারা মূলত লেফট উইং থেকে আসছে। রুশো, হেগেল, কান্ট, গ্রিন, বোসানকোয়েন্ট, ল্যাস্কি, এছাড়াও বিভিন্ন তাত্ত্বিকরা কিন্তু রয়েছে। তাহলে এখানে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টি বলতে আমরা মূলত কি বোঝাই, পজিটিভ লিবার্টি কি বলে থাকে এবং নেগেটিভ লিবার্টি কি বলে থাকে। এখানে মূলত নেগেটিভ লিবার্টি বলতে তোমাদেরকে মনে রাখতে হবে যেখানে কোনো রকম বাধা থাকবে না, কোনো রকম হস্তক্ষেপ থাকবে না, আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে না। এই যে না কথাটা বলছি, কোনো রকম বাধা থাকবে না, একদম লাগাম ছাড়া যে স্বাধীনতা, তার কথাই বলছে নেগেটিভ লিবার্টি। নেগেটিভ লিবার্টিরা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে রাষ্ট্রকে বাধা দেয়, রাষ্ট্রের ক্ষমতাকে সংকুচিত করতে চায়। প্রত্যেকটি তাত্ত্বিকের কথা যদি তোমরা পড়ে থাকো, তারা কিন্তু তাই বলছে যে ব্যক্তি স্বাধীনতায় রাষ্ট্র অযাচিতভাবে কিন্তু তারা হস্তক্ষেপ করবে না। ব্যক্তির স্বাধীনতা হবে একেবারে চরম এবং চূড়ান্ত, অর্থাৎ যেখানে ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ কম থাকবে,
হস্তক্ষেপ একেবারে থাকবে না বললেই চলে। অর্থাৎ ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ নয়। সহজ কথায় বলতে আমরা নেগেটিভ লিবার্টিকে এই ধারণাতে বুঝতে পারি যে কাউকে বাধা না দেওয়া, কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ না করা, কারোর স্বাধীনতাতে বাধা প্রদান না করা। মূলত এই নেগেটিভ লিবার্টি নিয়ে ইসাইয়া বার্লিন কিন্তু গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন। তিনি মূলত বলেছিলেন যে এই নেগেটিভ লিবার্টি হচ্ছে এমন একটি ক্ষেত্র যেখানে একজন ব্যক্তি অন্য কারোর হস্তক্ষেপ ছাড়া নিজের কাজ করতে পারেন। অর্থাৎ এখানে সেই কথাটাই কিন্তু ঘুরে ফিরে আসছে যে একজন ব্যক্তি তার স্বাধীনতা অন্য কারোর হস্তক্ষেপ ছাড়া পরিচালিত করতে পারে, নিজের থেকে নিজের মতো করে স্বাধীনভাবে সে কাজ করতে পারে। এটাই হচ্ছে মূলত নেগেটিভ লিবার্টি। সহজে এক কথায় মনে রাখতে গেলে কোনো হস্তক্ষেপ করবে না, না করবে না, না থেকে নেগেটিভ বা নেতিবাচক স্বাধীনতা। এবারে যাওয়া যাক আমাদের পজিটিভ লিবার্টি। এই পজিটিভ লিবার্টি বলতে কি বোঝায়? আমরা নেতিবাচক স্বাধীনতা দেখলাম যে না, কেউ কোনো হস্তক্ষেপ করবে না, রাষ্ট্র সেখানে সংকুচিত থাকবে, রাষ্ট্রের ভূমিকা একান্ত নগণ্য থাকবে। আমরা এই দৃষ্টিভঙ্গিটা দেখেছি। এখানে ঠিক তার উল্টোটা আমরা বলা যেতে পারি। কিরকম সেটা? একেবারে এই পজিটিভ লিবার্টি বলতে বোঝায় নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণ থাকা। অর্থাৎ আমার যে জীবন, আমার যে বিষয়, আমার যে স্বাধীনতা, সেখানে কি হচ্ছে, সেখানে নিজের নিয়ন্ত্রণটা রাখা। অর্থাৎ এখানে আমরা দেখব যে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে, রাষ্ট্র ব্যক্তির উন্নয়নের জন্য রাষ্ট্র নিজের থেকেই কাজ করবে। যেমন করে আমরা পজিটিভ লিবার্টিতে দেখতে পাই, মূলত আমরা যে সংশোধনমূলক যে উদারনীতিবাদ বা আধুনিক উদারনীতিবাদ যখন থেকে চলে আসছে, তারা কিন্তু জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা বলছে। অর্থাৎ রাষ্ট্র নিজের থেকে জনগণের কল্যাণের জন্য যে সমস্ত পদক্ষেপ নেবে, অর্থাৎ রাষ্ট্র নিজের থেকে কিছু কিছু জনকল্যাণমূলক পদক্ষেপ নেয়। শুধুমাত্র ব্যক্তিকে লাগাম ছাড়া স্বাধীনতা উপভোগ করতে দেওয়া, যেটা নেগেটিভ লিবার্টি বলতে চাইতো, সেটা কিন্তু এই পজিটিভ লিবার্টি সেটা বলছে না। ইতিবাচক স্বাধীনতার অর্থ কি? ইতিবাচক স্বাধীনতা কি বলতে চাইছে? বলতে চাইছে যে এটা কেবলমাত্র একটা বাধার অভাব নয়। কি বলছে? এটা কেবলমাত্র একটা বাধার অভাব নয়, বরং নিজের লক্ষ্য পূরণের একটা সক্ষমতা বলা যেতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো পজিটিভ লিবার্টি বলতে মূলত কি বলতে চাইছে। এবার আমরা দেখব বিভিন্ন এই যে তাত্ত্বিকরা রয়েছে, আমি আজকের আলোচনা করব মূলত নেগেটিভ লিবার্টির বিভিন্ন তাত্ত্বিকরা যেভাবে আলোচনা করেছেন সেই সমস্ত চিন্তা ভাবনাগুলো নিয়ে আমরা আলোচনা করব। একেবারেই প্রথমে তোমরা দেখতে পাচ্ছ জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল কিন্তু নেগেটিভ লিবার্টির একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। তিনি নিয়ন্ত্রণহীন স্বাধীনতার কথা বলছেন, তিনি বাধাহীন স্বাধীনতার কথা বলছেন। তিনি একেবারে ব্যক্তির জীবনে কোন রকম বাধার কথা উল্লেখ করছেন না, তিনি বলছেন নিয়ন্ত্রণহীন স্বাধীনতার কথা। যদিও এক্ষেত্রে তিনি অনেক ক্ষেত্রে তার এই তত্ত্বে তিনি দেখিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির নিয়ন্ত্রণও কিন্তু জরুরি। তবুও আমরা জন স্টুয়ার্ট মিলকে আমরা বলতে পারি নেতিবাচক স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। তার যে চিন্তা ভাবনা, সেখানে তিনি কি বলছেন সেই পাঠগুলোকে আমরা আস্তে আস্তে করে দেখে নেওয়ার চেষ্টা করব। একেবারেই প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যেখানে দিয়েছে হার্ম প্রিন্সিপাল, তার গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব হার্ম প্রিন্সিপাল, অর্থাৎ ক্ষতি নীতি আমরা বলতে পারি হার্ম প্রিন্সিপাল। এই হার্ম প্রিন্সিপাল মূলত কি বলার চেষ্টা করছে? এখানে দেখো বলছে দ্য কোর রুল অফ লিবার্টি। এটা লিবার্টির একটা গুরুত্বপূর্ণ বিষয়। হার্ম প্রিন্সিপালটা আমাদের লিবার্টির একটা কোর বিষয় আমরা বলতে পারি। এখানে ডেফিনেশনে কি বলছে? The only purpose for which power can be rightfully exercised over any member of a civilized community against his will is to prevent harm to others. বলছে
যে এই যে সভ্য সমাজ, এই সভ্য সমাজে কোনো ব্যক্তির ওপর তার ইচ্ছার বিরুদ্ধে আমি যদি কোনো শক্তি প্রয়োগ করি, সেই শক্তি প্রয়োগের একমাত্র বৈধ কারণ কি হবে? বৈধ কারণ অন্য কারোর ক্ষতি রোধ করা। আমি এই সভ্য সমাজের মধ্যে কোনো ব্যক্তিকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করি, আমি শক্তি প্রয়োগ করি, অর্থাৎ বৈধ কোনো শক্তি প্রয়োগ করি, তার মূল কারণটা কি হবে? তার মূল কারণ হচ্ছে অন্য কারোর ক্ষতি রোধ করা। আমি আগের দিন এই উদাহরণটাই দিয়েছিলাম। তুমি একটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেখানে সরকার বা পুলিশ তোমাকে বাধা দিচ্ছে, কারণ ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে, তাহলে তোমার ক্ষতি হতে পারে। সেই ক্ষতিকে রোধ করার জন্য তোমাকে সরকার বাধা দিতে পারে বা রাষ্ট্র তোমাকে সেখানে বাধা দিতে পারে। হার্ম প্রিন্সিপাল, যাতে তোমার ক্ষতি না ঘটে থাকে। তোমার লিবার্টি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি অন্য কারোর ক্ষতি করছো, কিংবা তোমার জীবনের যদি ক্ষতি বা আশঙ্কা বা ঝুঁকি থাকে, তাহলেও কিন্তু তোমার এই স্বাধীনতাতে হস্তক্ষেপ রাষ্ট্র করতে পারে। দ্বিতীয়ত কি বলছে দেখো, খুব গুরুত্বপূর্ণ, বলছে পার্সোনাল সভারেন্টি কথা বলছে, একদম ব্যক্তিগত সার্বভৌমিকতা। সেখানে কি বলছে? An individual's, কোনো ব্যক্তি, own physical or moral good is not a sufficient reason for the state to intervene. এখানে খুব গুরুত্বপূর্ণ বলছে দেখো, যে যদি নিজের ভালো বা নিজের মন্দের জন্য অন্য কোনো ব্যক্তিকে বাধ্য করা রাষ্ট্র বা সমাজের কাজ নয়। এটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পরের পয়েন্টে বলছে, দ্য বাউন্ডারি ইয়োর ফ্রিডম এন্ডস ওয়্যার অ্যানাদার পারসন সেফটি বিংস। তোমার এই যে ফ্রিডম, তোমার যে স্বাধীনতা, কোথায় এন্ড হয়? যেখানে অন্যজনের স্বাধীনতা শুরু হয়। অর্থাৎ তোমার স্বাধীনতা যেন না অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে বা অন্যের স্বাধীনতায় আঘাত আনতে পারে, ততদূর পর্যন্ত তোমার স্বাধীনতা। এবার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমাদের মিল তুলে ধরার চেষ্টা করছে। তার স্বাধীনতা তত্ত্বে বা লিবার্টি তত্ত্বে দ্বিতীয় পয়েন্ট হিসাবে তিনি তুলে ধরছেন সেলফ রিগার্ডিং ভার্সেস আদার রিগার্ডিং অ্যাকশন। এটা কিন্তু তোমরা অনেকেই পড়াশোনা করেছো, একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং, অর্থাৎ স্বক্ষেত্র বা নিজস্ব ক্ষেত্র, আদার রিগার্ডিং বলতে অপর ক্ষেত্রকে আমরা মূলত বুঝিয়ে থাকি। স্বাধীনতার এই দুটো কেন্দ্রকে তুলে ধরার চেষ্টা করছেন আমাদের জন স্টুয়ার্ট মিল। তিনি বলছেন কি, ক্যাটাগরাইজিং হিউম্যান বিহেভিয়ারকে ক্যাটাগরাইজ করছে দুটো ভাগে, একটা হচ্ছে সেলফ রিগার্ডিং, একটা হচ্ছে আদার রিগার্ডিং। সেলফ রিগার্ডিং অ্যাকশন বলতে আমরা কি বোঝাই? বলছে সেলফ রিগার্ডিং অ্যাকশনস দ্যাট এফেক্ট অনলি দ্য পারসন পারফর্মিং দেম। কি কি? হোয়াট ইউ আর, your private habits, your religious belief. In this, the individual is absolute sovereign. অর্থাৎ বলছে যে স্বাধীনতার যে নিজস্ব ক্ষেত্র, তোমার নিজের ক্ষেত্র যেগুলোর মধ্যে বলছে আমার যে রিলিজিয়াস বিলিফ গুলো রয়েছে, আমার যে নিজস্ব যে বিভিন্ন হ্যাবিট গুলো রয়েছে, কিংবা এই যে বিভিন্ন কোনটা আমি পরবো, আমি কি খাবো, এই যে খাদ্যাভ্যাস, এগুলো আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার স্বাধীনতা চরম এবং চূড়ান্ত। আমার নিজস্ব ক্ষেত্রে আমি কোন ধর্ম পালন করব, আমি কি খাবো, আমি কি পরবো, এগুলো একান্তই আমার নিজস্ব ক্ষেত্র। এই যে নিজস্ব ক্ষেত্র, অর্থাৎ আমি বলতে চাইছি সেলফ রিগার্ডিং, এই নিজস্ব ক্ষেত্রে ব্যক্তি কিন্তু একেবারেই স্বাধীন। সে স্বাধীনতার মধ্য দিয়ে সে কিন্তু কাজ করতে পারে। আরেকটি বলছে আদার রিগার্ডিং, অর্থাৎ অপরের ক্ষেত্র। আমি আমার নিজের ক্ষেত্রে যেমন একেবারেই স্বাধীন, ঠিক তেমনি অপরের ক্ষেত্রে আমি কতটা স্বাধীনতা ভোগ করব। বলছে অ্যাকশন দ্যাট ডিরেক্টলি এফেক্ট অর হার্ম আদার্স, সেটা বলছে দেখো ভায়োলেন্স থেকে,
তারপর নেগলিজেন্স থেকে অনলি দিস অ্যাকশন আর সাবজেক্ট টু দ্য ল অর সোশ্যাল পানিশমেন্ট। এখানে বলার চেষ্টা করছে সরাসরি আমার যে কাজটা অন্যের অধিকার বা নিরাপত্তার ক্ষতি করে সেখানে আমি কিন্তু শাস্তি পেতে পারি। অর্থাৎ আমি অন্যের স্বাধীনতার ক্ষেত্রে আমি হস্তক্ষেপ করতে যাব না, যেটা অন্যের অধিকারের মধ্যে পড়ে, আদার রিগার্ডিং, যেটা আমার রিগার্ডিং এর মধ্যে পড়ে না, নিজস্ব রিগার্ডিং এর মধ্যে পড়ে না, যেটা আদার রিগার্ডিং, সেখানে আমি কিন্তু হস্তক্ষেপ করতে যাব না। সেটা হলে কি হবে? সেটা হলে কিন্তু আমি পানিশেবল হব, আমি শাস্তি পাবো। অর্থাৎ সরাসরি অন্যের অধিকার বা নিরাপত্তার যেটা ক্ষতি করে সেটাকে আমরা বলছি কি? সেটাকে বলছি আদার রিগার্ডিং। মিল একটা গুরুত্বপূর্ণ কথা তার লিবার্টি বা স্বাধীনতা তত্ত্বে গড়ে তুলেছেন। তার তত্ত্বের মধ্য দিয়ে তিনি কিন্তু সেই কথাটা বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে দ্য অ্যাবসলিউট লিবার্টি অফ ওপিনিয়ন। অ্যাবসলিউট লিবার্টি কোনটা? মতামত প্রকাশের স্বাধীনতা। তিনি এটাকে খুব বেশি করে তিনি গুরুত্ব দিচ্ছেন। মতামত অর্থাৎ ওপিনিয়নের অধিকার, তার জন্য তিনি কিন্তু খুবই বিখ্যাত। বলছে হোয়াই সাইলেন্স ইজ ডেঞ্জারাস। আমি যদি চুপ করে থাকি সেটা আমার পক্ষে ক্ষতিকর কেন, ডেঞ্জারাস কেন? বলার চেষ্টা করছে, দেখো, ইফ দ্য ওপিনিয়ন ইজ রাইট, যদি তোমার ওপিনিয়নটা সঠিক হয়, যদি একজন ব্যক্তিও তার কথাটাও যদি সঠিক হয়, বলছে উই আর রব দেম ট্রুথ, আমরা সেই মতামত যদি সঠিক হয় তবে তা সত্য জানার সুযোগ হারাবে। সবাই সেই সত্য থেকে পিছিয়ে থাকবে, সত্যটা প্রত্যেকে জানতে পারবে না। তাই অবশ্যই একজন মানুষের, প্রত্যেকটি মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা থাকা প্রয়োজন। এখানে এই জন্য বলছে লিবার্টি কতটা গুরুত্বপূর্ণ। তারপরে বলছে দেখো, ইফ দ্য ওপিনিয়ন ইজ রং, যদি তার ওপিনিয়নটা, মতামতটা ভুলও হয়, তবুও কিন্তু সে মতামত জানাতে পারে। কেন? তার যদি মতামত ভুল হয় তবে সত্যের সাথে কি হবে? মিথ্যার একটা সংঘাত ঘটে, তাই না? সত্যের সাথে মিথ্যার একটা সংঘাত ঘটবে, তাতে আরো যেটা সত্য বচন বা সত্য কথা তার কিন্তু আরো লাভ হবে, যে এই কথাটা মিথ্যা এবং এই কথাটাই সত্য। এই যে সত্যের সাথে মিথ্যার একটা সংঘাত ঘটে, তাতে সত্য আরো উজ্জ্বল হবে, আরো শক্তিশালী হবে। তার জন্য বলছে দেখো, এখানে খুব গুরুত্বপূর্ণ, দ্য লুজ দ্য, কি বলছে, ক্লিয়ার পারসেপশন অফ ট্রুথ দ্যাট কামস ফ্রম ইটস কলিশন উইথ এরর। বলছি সত্য কিন্তু তার যে উজ্জ্বল ও শক্তিশালী হওয়ার যে সুযোগ ছিল সেটা কিন্তু সে হারিয়ে ফেলবে। তাহলে সত্য এবং মিথ্যার মধ্যে সংঘর্ষটাও কিন্তু জানা দরকার। যদি সে মিথ্যাও বলে থাকে, তার ওপিনিয়নটা যদি ভুলও হয়ে থাকে, রং হয়ে থাকে, তাও তার মতামতকে গুরুত্ব দেওয়া দরকার। তারপরের লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বলছে দেখো, দ্য ডেড ডগমা। এটা খুবই গুরুত্বপূর্ণ। উইথাউট কনস্ট্যান্ট ডিবেট ইভেন এ ট্রু বিলিফ কামস এ ডেড ডগমা। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে যে দেখো, একটা সত্য বহুদিন ধরে যদি চলে আসে, সে কিন্তু একটা আধিপত্য তৈরি করতে থাকে। সেই সত্যের বিরুদ্ধে যদি কেউ কথা না বলতে থাকে, তার বিরোধিতা না করে, তার বিপক্ষে যদি কথা না বলতে থাকে, এটা একটা ডগমাতে পরিণত হয়ে থাকে। তার মানে এটা একটা সোশ্যাল ডগমাতে পরিণত হয়ে থাকে। তার বিরুদ্ধে অবশ্যই কথা বলা প্রয়োজন। তার জন্য সত্য কিংবা সত্যের বিপরীতেও যে মতামত রয়েছে সেই মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন জন স্টুয়ার্ট মিল। এবারে মিল আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছেন, সেটা হচ্ছে দ্য ট্রেনিং অফ মেজরিটি। একেবারে শুধুমাত্র স্বৈরতান্ত্রিকের শাসন যে কেবলমাত্র ক্ষতিকর তা নয়, বলছে কিছু কিছু ক্ষেত্রে গণতন্ত্রে মেজরিটিও লক্ষ্য করতে পারি বটে। মেজরিটির কথা যে বলি, সংখ্যাগরিষ্ঠের কথা বলি, বলছে কিছু কিছু ক্ষেত্রে এই সংখ্যাগরিষ্ঠের মতামতও কিন্তু আমাদের এই ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, বা মানুষের যে লিবার্টি সেটাকে ধ্বংস করতে পারে। মানুষের যে স্বাধীনতা
সেটাকে মেরে ফেলতে পারে। তাই অবশ্যই সংখ্যাগরিষ্ঠের মতামতের পাশাপাশি যারা সংখ্যালঘিষ্ঠ একজন হলেও তার মতামত শোনা জরুরি। যদি 100 জন একটা কথা বলে আর যদি একজন একটা কথা বলে, তার কথাটাও শোনাটা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করছেন। প্রত্যেকের মতামত প্রকাশের যে স্বাধীনতা, প্রত্যেকের যে স্বাধীনতা রয়েছে নিজের মতো করে কথা বলার এবং তার যে মতামত দেওয়ার, এখানে বলছে দেখো সোশ্যাল ভার্সেস পলিটিক্যাল অপোজিশন। এটা মিল ওয়ান্ট দ্যাট ইন এ ডেমোক্রেসি দ্যাট গ্রেটেস্ট থ্রেট ইজ নট জাস্ট এ ডিক্টেটর বাট দ্য ট্রেনি অফ দ্য মেজরিটি। একদমই তাই কথা বলেছেন। বলছে কি, তিনি ওয়ার্ন করছেন ডেমোক্রেসি ইজ দ্য গ্রেটেস্ট থ্রেট ইজ নট এ জাস্ট ডিক্টেটর। এটা শুধুমাত্র ডিক্টেটর নয়, বলছে ট্রেনি অফ দ্য মেজরিটি। যদি মেজরিটি শাসন চলে, যদি মেজরিটি যেটা বলবে সবসময় সেটাই সঠিক বলে মনে করা হয়, তাহলে সেটাও কিন্তু একটা থ্রেট বলা যেতে পারে, সেটাও একটা ধরনের ডিক্টেটরশিপ আমরা বলতে পারি। তাই তিনি বলছেন দেখো, দিস ইজ দ্য টেন্ডেন্সি অফ সোসাইটি টু ইম্পোজ ইটস ওন আইডিয়াস অ্যান্ড কাস্টমস অ্যাজ রুল অফ কন্ডাক্ট অন দোজ হু ডিসেন্ট। খুব বলছে দেখো, সমাজ যখন তার নিজস্ব রীতিনীতি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না কারোর উপর সবসময়ের জন্য, তখন ব্যক্তির বিকাশ কি হয়? তখন ব্যক্তির বিকাশ কিন্তু বাধার মুখে সম্মুখীন হয়। একেবারে একটা নির্দিষ্ট রীতিনীতি চলে আসছে, যেটা বেশিরভাগ মানুষ যেটাকে সমর্থন করছে, সেটাকেই যদি আমরা মেনে চলি, সেটা একটা সোশ্যাল ডগমাতে পরিণত হয়, সেটা একটা চিরাচরিত প্রথাতে পরিণত হয়। তাই সংখ্যালঘিষ্ঠের মতামতটাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন। তিনি লাস্ট লাইন একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, দ্য ডেঞ্জার। কেন ডেঞ্জার বলছেন, কেন ক্ষতি বলছেন বা সমস্যা বলছেন? সোশ্যাল স্টিগমা ক্যান বি মোর স্টিফলিং টু দ্য হিউম্যান স্পিরিট দ্যান অ্যাকচুয়াল প্রিজন সেন্টেন্স। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে দেখো, সামাজিক যে কলঙ্ক না, আমাদের যে সামাজিক যে কলঙ্ক, এটা অনেক সময় আইনের শাস্তির থেকেও ভয়ঙ্কর হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। লিবার্টি সম্পর্কে আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তিনি হলেন টমাস হবস। তিনিও কিন্তু চরম রাজতান্ত্রিক সার্বভৌমিকতার কথা কিন্তু বলেছেন বারবার। তার কথা, তার চিন্তা ভাবনা, তার চেতনার মধ্য দিয়ে মূলত একটা জিনিস প্রতিপন্ন হয়, যে ব্যক্তির স্বাধীনতাকে সুনিশ্চিত করতে হবে এবং ব্যক্তির স্বাধীনতা সর্বোচ্চ হবে। সেই জায়গা থেকে তিনি তার চিন্তা চেতনা তুলে ধরেছেন। সেখানে আমরা প্রথম পয়েন্টের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো একেবারেই প্রথম পয়েন্টে রয়েছে লিবার্টি অ্যাজ নন অবস্ট্রাকশন। অর্থাৎ একদম প্রথমে বলছে লিবার্টি কি? নন অবস্ট্রাকশন, বাহ্যিক বাধার অনুপস্থিতি, কোনো রকম বাধা থাকবে না। নন অবস্ট্রাকশন, কোনো রকম বাধা থাকবে না, সেটাকেই বলছে লিবার্টি বা স্বাধীনতা। এবারে সেটাকে তিনি সাজিয়ে গুছিয়ে ব্যাখ্যা করছেন। ফর হবস লিবার্টি ইজ পিওরলি এ ফিজিক্যাল কনসেপ্ট। একেবারেই তাই। হি ডিফাইন্স ইট অ্যাজ দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ইম্পেডিমেন্টস। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে কিন্তু বলছে কি? বলছে লিবার্টি হচ্ছে একটা বাহ্যিক বাধার অনুপস্থিতিকে মূলত এখানে বোঝানোর চেষ্টা করছে। একটা অ্যানালজি দিচ্ছে, দেখার চেষ্টা করো কি বলছে। জাস্ট এ ওয়াটার ইজ ফ্রি টু ফ্লো ডাউন স্ট্রিম আনটিল ইট হিটস এ ড্যাম। একটা নদী সে প্রবাহমান, সে বইতে থাকে যতক্ষণ না কোনো বাধা দিয়ে তাকে ড্যাম তৈরি করে, কোনো বাঁধ তৈরি করে তাকে বাধা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নদী তার স্বাধীন গতিতে চলতে থাকে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকে? যতক্ষণ না পর্যন্ত তাকে কোনো বাধা দেওয়া হচ্ছে,
কোন রকম বাঁধ দিয়ে তাকে আটকানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে স্বাধীনভাবে যেমন ভাবে চলে, ঠিক তেমনি বলছে এই হিউম্যান ইজ ফ্রি, একজন মানুষও ঠিক তেমন ভাবেই মুক্ত, স্বাধীন, when there are no physical chains or walls stopping them from moving। বলছে একজন মানুষকেও তার চলাফেরা, মুভিং, তার স্বাধীনতা সেই জায়গা থেকে বলছে দেখো ফ্রি when there is no physical chains। একজন মানুষকেও যদি কোনো রকম চেন দিয়ে বেঁধে না রাখা হয়, শিকল দিয়ে বেঁধে না রাখা হয়, কোনো বাধা তাকে না দেওয়া হয়, সে কিন্তু ততক্ষণ পর্যন্ত সে মুক্ত। একেবারে নদীর সাথে তাকে তুলনা করছে, বলছে ব্যক্তির স্বাধীনতাটাও ঠিক এই রকম, লিবার্টিরাও ঠিক এই রকম। তারপরে বলছে ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল। ইফ ইউ আর সিক অ্যান্ড ক্যান নট ওয়ার্ক, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছে, দেখো দ্যাট ইজ এ ল্যাক অফ পাওয়ার। বলছে তুমি যদি অসুস্থ থাকো, তোমার শরীর খারাপের জন্য, অসুস্থ থাকার কারণে তুমি যদি হাঁটতে না পারো, সেটা কিসের অভাব? সেটা ক্ষমতার অভাব, সেটা স্বাধীনতার অভাব নয়, সেটা কিন্তু ক্ষমতার অভাব। এবং বলছে দ্যাট ইজ এ ল্যাক অফ পাওয়ার, নট এ ল্যাক অফ লিবার্টি, সেটা স্বাধীনতার ল্যাক নয়। তাহলে কি বললাম? এটা কিন্তু ল্যাক অফ লিবার্টি। কিন্তু তুমি যদি জেলখানায় থাকো, বন্দি থাকো, তাহলে সেটা হচ্ছে সেই বন্দি থাকাটা, জেলখানায় যে বন্দি, সেই বন্দিটা কিন্তু স্বাধীনতার অভাব। তোমাকে কেউ বাধা দিচ্ছে, সেটা কিন্তু স্বাধীনতার অভাব। তুমি শরীরের খারাপের জন্য তুমি হাঁটতে পারছো না, কোথাও যেতে পারছো না, সেটা কিন্তু স্বাধীনতার অভাব নয়, সেটা হচ্ছে কিসের অভাব? সেটা হচ্ছে ক্ষমতার অভাব। বোঝা গেল নিশ্চয়ই কি বলতে চাইছে হবস। হবসের দ্বিতীয় পয়েন্টটাও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বলছে ফিয়ার অ্যান্ড লিবার্টি আর কনসিস্টেন্ট, পাশাপাশি চলে। ভয় এবং স্বাধীনতা এই দুটো কিন্তু আমাদের পাশাপাশি চলে। হবস তার লিবার্টি তত্ত্বে, তার স্বাধীনতা তত্ত্বে এটাকেই তিনি তুলে ধরতে চেয়েছেন। তিনি মূলত বলছে দেখো, ইন ওয়ান অফ হিজ মোস্ট কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, এটা কিন্তু একটা খুব কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট, তিনি বলছেন হবস argues that actions done out of fear are still free action। খুব গুরুত্বপূর্ণ কথা সেখানে বলছে। দ্য এক্সাম্পল, বলছে দেখো ভয় আর লিবার্টি এটা পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি চলতে থাকে। কিরকম ভাবে চলতে থাকে? ইফ এ ম্যান throws his bags into the sea to stop his ship from sinking because he fears death, he does it willingly। খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন। বলছে দেখো একজন ব্যক্তি যদি মনে করে যে জাহাজটা ডুবে যাবে, তখন সে মালামাল কি করলো? তার নদীর থেকে, মানে জাহাজ থেকে নদীতে ফেলে দিল, একদম ইচ্ছা, উইলিংলি, একদম তার এটা ব্যক্তিগত ইচ্ছা, তার স্বাধীনতা এটা। সে তার মালপত্র ফেলে দিতে পারে, কিন্তু কিসের মধ্য দিয়ে করছে এটা? ভয়ের মধ্য দিয়ে। ভয় পেয়ে তার জীবন হানি ঘটতে পারে, তখন সে ভয় পেয়ে কিন্তু সেটা ফেলে দিচ্ছে। এটা তার স্বাধীন চিন্তা, এটাকে আমরা বলবো এটা তার লিবার্টি, এটা তার স্বাধীনতা। সে তার মালামালটাকে ফেলে দিতে পারে। কিসের কারণে ফেলছে? সে কিন্তু ভয়ের কারণে ফেলছে। কিসের ভয়? মৃত্যুর ভয়। সে মারা যেতে পারে, তার নদীতে বা সাগরে তার শিপটি ডুবে যেতে পারে, জাহাজটা ডুবে যেতে পারে, নৌকাটা ডুবে যেতে পারে। তাই মালপত্রগুলো সব নদীর জলে ফেলে দাও, সেটা সে করতে পারে। বলছে এটা তার একটা স্বাধীনতা। বলছে এটা আমি পলিটিক্যাল অ্যাপ্লিকেশনে কিভাবে দেখাই, আমি রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে এটা অ্যাপ্লিকেশন করব? বলছে when a citizen obeys the law because they fear the sovereign punishment। বলছে দেখো একটা মানুষ সে আইন মেনে চলে কেন? বলছে আইন মেনে চলে কারণ সে ভয় পায় সোভারেইন পানিশমেন্ট থেকে। রাষ্ট্র তাকে সাজা দিতে পারে, তাই সে আইনটাকে কিন্তু মেনে চলে। কিসের জন্য ভয় পাচ্ছে?
কোন কারণে ভয় পাচ্ছে? শাস্তির ভয় পাচ্ছে। বলছে এই ভয় পাওয়াটা কিন্তু স্বাধীনতার অপব্যবহার নয়, যে মানুষ স্বাধীনতা পাচ্ছে না তা নয়, এটা মানুষের স্বাধীনতার মধ্যেই পড়ে। কারণ আমি সেই ব্যক্তিকে, আমি সেই সোভারেন গোষ্ঠীকে আমি ক্ষমতা দিয়েছি লিগ্যালি, সে যাতে আমার উপর শাস্তি বা ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাই তার স্বাধীনতা রয়েছে আমাকে শাস্তি দেওয়ার। আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি রুল না মেনে চলি, কারণ রুলটা আমাদের ভালোর জন্যই আমরা তৈরি করেছি, আমরা সেটাকে মেনে নিয়েছি। তাই হবস বলছে এটা স্বাধীনতার অপব্যবহার নয়, এটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা, এটাই হচ্ছে লিবার্টি। হবসের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু লিবার্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাবসলিউট লিবার্টি ইন দ্য স্টেট অফ নেচার। তিনি বলছেন এই অ্যাবসলিউট লিবার্টিটা কোথায় ছিল? স্টেট অফ নেচারে ছিল। প্রকৃতির রাজ্যে এই অ্যাবসলিউট লিবার্টিটা ছিল, চরম স্বাধীনতা ছিল। যা কিছু করার এই স্বাধীনতা সেটা ছিল প্রকৃতির রাজ্যে। নিয়ন্ত্রণহীন স্বাধীনতা সেটা কোথায় ছিল? সেটা ছিল প্রকৃতির রাজ্যে। বাহ্যিক বাধার অনুপস্থিতি কোথায় ছিল? সেটা ছিল মূলত প্রকৃতির রাজ্যে। বলছে ইন দ্য স্টেট অফ নেচার, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, এ ওয়ার্ল্ড উইথাউট গভর্নমেন্ট, এমন একটা বিশ্ব যেখানে কোনো গভর্নমেন্ট ছিল না, প্রকৃতির রাজ্যের কথা মূলত বলছে। যখন রাষ্ট্রই তৈরি হয়নি তখন কিন্তু আমরা প্রকৃতির রাজ্যে বসবাস করতাম। এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ অ্যাবসলিউট লিবার্টি, এইরকম অবস্থায় প্রত্যেকটা মানুষ অ্যাবসলিউট লিবার্টি ভোগ করত। কিরকম অ্যাবসলিউট লিবার্টি ভোগ করত? রাইট টু এভরিথিং, সব কিছুর অধিকার, সমস্ত কিছুর অধিকার, এমনকি তোমাকে মেরে ফেলারও অধিকার। একেবারেই তাই, তোমাকে মেরে ফেলারও অধিকার ছিল, তাকে খুন করার অধিকারও ছিল, তাকে ভালোবাসার অধিকার ছিল, যা কিছু করার অধিকার, অ্যাবসলিউট লিবার্টি সেখানেও কিন্তু ছিল। বিকজ দেয়ার আর নো লস, কোন রকম সেখানে আইন ছিল না। বলছে এভরি পার্সন হ্যাজ এ রাইট টু অল থিংস, প্রত্যেকটা মানুষের সেখানে সমস্ত রকম জিনিসের উপরে অধিকার ছিল, তোমার উপরেও অধিকার ছিল, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করারও সেখানে অধিকার ছিল। তাই তো? কেন বলছে এখানে খুব গুরুত্বপূর্ণ, দেখো, ইভেন টু অ্যানাদার পারসনস বডি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখো, বলছে এমনকি অন্যের শরীরের উপরেও আমার অধিকার ছিল। তখন প্রাকৃতিক রাজ্য ছিল, প্রকৃতির রাজ্যে ছিল, সেখানে কোনো না গভর্নমেন্ট ছিল, না রুল ছিল, না ল ছিল, কিচ্ছু ছিল না। তাই প্রত্যেকে সেখানে স্বাধীন, স্বেচ্ছাচার আমরা সেটা বলতে পারি। এখানে বলছে দেখো তিনি, দ্য প্যারাডক্স কি ছিল? দিস টোটাল ফ্রিডম রেজাল্ট ইন এ ওয়ার অফ অল এগেনস্ট অল। এইরকম স্বাধীনতার কারণে সেখানে ওয়ার অফ অল এগেনস্ট অল, সবাই সবার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, সবাই সবার বিরুদ্ধে ছিল। কোন রকম যেহেতু আইন ছিল না, নিয়ম ছিল না, কানুন ছিল না, বলছে মেকিং লাইফ সলিটারি, পুয়ার, ন্যাস্টি, ব্রুটিশ অ্যান্ড শর্ট, যেটাকে প্রকৃতির রাজ্য হিসেবে মূলত হবস বর্ণনা করেছিল। একদম ঘৃণ্য, পাশবিক যে রূপটা তিনি দেখেছিলেন, একদম খারাপ একটা ব্যবস্থা, একটা অব্যবস্থা বলা যেতে পারে প্রকৃতির রাজ্য। তিনি সেই ঘৃণ্য, পাশবিক, অত্যন্ত খারাপ একটা পরিস্থিতি, ন্যাস্টি, ব্রুটিশ এবং শর্ট, মানুষের জীবন ছিল সেখানে সংক্ষিপ্ত, কারণ একজন আরেকজনকে খুন করতে পারত, সেখানে যে যার মতো স্বাধীনতা ভোগ করত। বুঝে টু স্টে অ্যালাইভ পিপল মাস্ট ট্রেড দিস ডেঞ্জারাস লিবার্টি ফর সিকিউরিটি। একেবারেই সেখানে কিন্তু একটা সমস্ত দিক থেকে তাদের জীবনের প্রতি একটা আশঙ্কা তৈরি হচ্ছিল। তার ফলেই তো তারা তৈরি করতে চাইবে একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা প্রকৃতির রাজ্য থেকে ধীরে ধীরে একটা রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবে, একটা গভর্নমেন্টের দিকে যাবে, যার হাতে একটা নির্দিষ্ট সভারেন্টি তুলে দেবে, যার হাতে একটা নির্দিষ্ট আইন ক্ষমতা তুলে দেবে। তাই তো হবস বলছে, দেখো, হবস অ্যাডমিটস দেয়ার আর certain natural rights that a person cannot give up even
to an absolute king. These are the true liberties. খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে। অর্থাৎ মানুষের এমন কিছু কিছু প্রাকৃতিক অধিকার আছে যেগুলোকে একেবারে সেগুলো ত্যাগ করতে পারে না। সেগুলো কোনগুলো? সেলফ ডিফেন্সের কথা বলছে, আত্মরক্ষার কথা বলছে। আত্মরক্ষা করতে এ সাবজেক্ট হ্যাজ দ্য রাইট টু ডিসওবে দ্য সভারেন কমান্ডস দেম টু কিল। যদি তোমাকে নিজেকে হত্যা করার কথা বলে, যদি নিজের প্রাণ ত্যাগ করার কথা বলে, সেখানেও ব্যক্তি বাধা দিতে পারে। অর্থাৎ ব্যক্তির নিজের সাথে কম্প্রোমাইজ নয়, ব্যক্তির নিজের যে জীবনের সাথে সে কিন্তু কখনো কম্প্রোমাইজ করে না। অর্থাৎ আত্মরক্ষার ক্ষেত্রে রিফিউজাল টু কনফেস, এ পারসন ইজ নট বাউন্ড টু টেস্টিফাই এগেইনস্ট দেমসেলফ অ্যান্ড ইটস লিডস টু দেয়ার ডেথ। তার জীবনের সাথে, তার মৃত্যুর সাথে বিশেষ করে কখনোই সে কম্প্রোমাইজ করে না। দ্য গোল অফ দ্য প্রোটেকশন, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো কিন্তু হবস তার তত্ত্বের মধ্য দিয়ে বলতে চাইছে। অর্থাৎ তিনি একটি গুরুত্বপূর্ণ সোভারেন পাওয়ারের কথা বলছেন। তিনি ব্যক্তির অ্যাবসলিউট যে পাওয়ার, অ্যাবসলিউট যে সোভারেনিটি, তার কথা কিন্তু বলার চেষ্টা করছেন। নেগেটিভ লিবার্টির আরেকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তিনি হচ্ছেন আমাদের জন লক। একেবারেই জন লকের যে চিন্তা ভাবনা, যে চেতনা, তার মধ্য দিয়ে কিন্তু মানুষের যে স্বাধীনতা, অর্থাৎ মানুষের যে অধিকার, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ মানুষ তার যে স্বাধীনতা, সে কি ভোগ করবে, কিভাবে ভোগ করবে। অর্থাৎ তিনি প্রথম পয়েন্টেই তিনি বলতে চাইছেন লিবার্টি ইজ নট লাইসেন্স। লিবার্টি মানেই লাইসেন্স নয়, অর্থাৎ স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। তুমি স্বাধীন হয়ে গেলে, অর্থাৎ তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তার মানে এই নয় যে তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি তাই করবে। সেটাকে কিন্তু আমরা বারবার বলেছি স্বাধীনতা বলে না, আর যাই বলুক। লক মেক্স এ ফেমাস ডিস্টিংশন বিটুইন লিবার্টি অ্যান্ড লাইসেন্স। এই দুটোর মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে পার্থক্য করেছেন। তিনি বলেছেন ফ্রিডম উইথিন রিজন, যুক্তি মধ্য দিয়ে আমরা ফ্রিডম বা স্বাধীনতাকে আমরা ভোগ করতে পারি। এখানে বলছেন ইন দ্য স্টেট অফ নেচার থ্রু ম্যান ইজ ফ্রি। আমরা প্রাকৃতিক রাজ্যের কথাও যদি বলি, প্রকৃতির রাজ্য অনুযায়ী যদিও বলা হয়, প্রাকৃতিক আইন অনুযায়ীও যদি বলা হয়, মানুষ হচ্ছে মুক্ত, মানুষ হচ্ছে ফ্রি। হি ইজ নট ফ্রি টু ডু এনিথিং। তার মানে এটাকে বোঝায় না যে সে যা কিছু করার জন্য ফ্রি, সে যা কিছু করতে পারে তার জন্য স্বাধীন। সে স্বাধীন মানেই সে সব কিছু করতে পারে না। ডু এনিথিং হি ওয়ান্টস, সে যা কিছু চাইছে তা কিছু করতে পারার স্বাধীনতাকে কিন্তু বোঝায় না। কি বোঝায়? হি ইজ গভর্নড বাই দ্য ল অফ নেচার। সে কিসের মধ্য দিয়ে গভর্ন হয়, পরিচালিত হয়? কার মধ্য দিয়ে? নেচারের আইনের মধ্য দিয়ে, প্রাকৃতিক আইনের মধ্য দিয়ে কিন্তু তাকে পরিচালিত হওয়ার কথা বলছেন লক। তাহলে হবস এবং লকের মধ্যে তোমরা পার্থক্যটাও কিন্তু বুঝে ফেলতে পারছো। হুইচ ডিক্টেটস দ্যাট নো ওয়ান অট টু হার্ম অ্যানাদার ইন হিজ লাইফ। তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে হেলথ, লিবার্টি অর পজিশনস। তার যে স্বাস্থ্য, তার যে সম্পত্তি, তার যে জীবন, এগুলোর উপরে স্বাধীনতা, এগুলোর উপরে তুমি কিন্তু হস্তক্ষেপ করতে পারো না। অন্যের যে জীবন, স্বাধীনতা, সম্পত্তি, এগুলোর উপরে তুমি কিন্তু হস্তক্ষেপ করতে পারো না, তুমি যতই স্বাধীন হও না কেন। অর্থাৎ লিবার্টির ধারণাতে স্পষ্ট যে লিবার্টি আলাদা, লাইসেন্সও কিন্তু আলাদা। মোরাল একটা বাউন্ডারি থাকে। যতই প্রাকৃতিক আইনের দ্বারা পরিচালিত হই না কেন, যতই প্রকৃতির রাজ্যে আমি থাকি না কেন, একটা নৈতিক বাউন্ডারি কিন্তু থাকবেই। কি বলছে? লিবার্টি ডাজ নট গিভ ওয়ান দ্য রাইট টু ডেস্ট্রয় ওয়ান সেলফ অর আদার্স।
বলছে স্বাধীনতা কখনোই নিজেকে মৃত্যুর অধিকার দেয় না, এই জন্য তুমি চাইলেও কিন্তু আত্মহত্যা করতে পারো না, তাই না? স্বাধীনতা মানেই আমি যা খুশি তাই করবো নাকি? আমার স্বাধীনতা আছে, আমি আত্মহত্যা করব, হতে পারে? সেটা ওই জন্য রাষ্ট্র তোমার জীবনের অধিকারকে সুরক্ষিত করার দায়িত্ব নিয়েছে। তুমি নিজে চাইলেও কিন্তু আত্মহত্যা করতে পারো না। তাই বলছে নিজের জীবন এবং অপরের জীবন কোনোভাবেই তুমি কিন্তু ধ্বংস করতে পারো না। অর্থাৎ নিজের জীবন এবং অপরের জীবনকে কখনো তুমি প্রভাব ফেলতে পারবে না। সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতা মানে স্বেচ্ছাচার নয়, সেটা তোমার জীবনেই হোক কিংবা অন্যের জীবনে হোক, তুমি সেখানে বাধা দিতে পারো না। দ্বিতীয় পয়েন্টে লক খুব ভালো কথা বলছে, দেখো বলছে ন্যাচারাল রাইটস কোন কোনগুলো? লাইফ, লিবার্টি অ্যান্ড স্টেট। এগুলো আমরা কিন্তু বারবার জেনেছি লকের কাছ থেকে। লক আর্গুস দ্যাট লিবার্টি ইজ এ ন্যাচারাল রাইট গিভেন বাই গড, নট বাই এ কিং। যেটা মূলত আমরা কিংয়ের হাতে তুলে দিয়েছিলাম, হবস যেটা কিংয়ের হাতে তুলে দিয়েছিল, সেটাকে মূলত এখানে বলতে চাইছে যে না, আমরা ন্যাচারাল রাইটসটা সেটা কোথা থেকে পাচ্ছি? সেটা ঐশ্বরিক প্রদত্ত, সেটা কোনো রাজার দেওয়া নয়, রাজার দেওয়া নয়। বলছে ইনহেরেন্ট রাইটস, এভরি ইন্ডিভিজুয়াল ইজ বর্ন উইথ এ টাইটেল টু পারফেক্ট ফ্রিডম। বলছে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে, এই প্রকৃতির রাজ্যে একটা স্বাধীনতা নিয়ে। প্রত্যেক ব্যক্তি তার জীবনের স্বাধীনতা, তার লাইফ, লিবার্টি এবং বেঁচে থাকার যে স্বাধীনতা, তার সম্পত্তির স্বাধীনতা, এগুলো তার প্রাকৃতিক অধিকার। এই অধিকার নিয়েই কিন্তু সে জন্মগ্রহণ করে। বলছে দেখো প্রপার্টি অ্যাজ লিবার্টি, প্রপার্টিটা হচ্ছে একটা স্বাধীনতার মধ্যেই পড়ে, সম্পত্তি একটা তার স্বাধীনতার মধ্যেই পড়ে। লক বলছে প্রপার্টি অফেন রেফার্স টু অল থ্রি। দেখো কোনগুলো প্রপার্টি, সম্পত্তি আমরা কোনগুলোকে বলছি? আমার জীবন, সেটাও আমার এক ধরনের সম্পত্তি, অর্থাৎ জীবনের অধিকার আমার রয়েছে। লিবার্টি, স্বাধীনতা, এটাও এক ধরনের সম্পত্তি, আমার স্বাধীনতাও রয়েছে। এবং স্টেট, এই তিন ধরনের স্বাধীনতা আমার কিন্তু রয়েছে, এগুলোকে আমি আমার প্রপার্টি বলতে পারি। কেন বলছে? ইউ ওন ইউর বডি অ্যান্ড ইউর লেবার। বুঝে দেখো, আমি আমার শরীরের মালিক, আমি আমার শ্রমের মালিক, আমি যে শ্রম করি আমার শরীর দিয়ে, আমি যে উপার্জন করি কিংবা আমার শরীরে যে শ্রম রয়েছে, আমি তার মালিক। আমার যে নিজস্ব এই যে শরীর, আমি এই শরীরের মালিক, এটা বলতে চাইছে জন লক। বলছে দেখো therefore your liberty is a form of property that cannot be taken without your consent। একদম ঠিক, যে এই যে তোমার সম্পত্তি, তোমার শ্রম, তোমার শ্রমটাও কিন্তু একটা সম্পত্তি। বলছে তোমার কনসেন্ট ছাড়া, তোমার সম্মতি ছাড়া এগুলো কেউ কেড়ে নিতে পারবে না। এটাই বলছে লক, এটাই লকের লিবার্টি। 3 নম্বর পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন জন লক। বলছে ফ্রিডম থ্রু ল। এই যে আমরা ফ্রিডম বলি, আমরা লিবার্টি বলি, এগুলো আমাদের কোথা থেকে আমাদের পাওয়া প্রয়োজন? আমরা একটা নির্দিষ্ট আইনের মধ্য থেকেই কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারি বা আমরা স্বাধীনতাটা পেতে পারি। যেমন এখানে কি বলছে, ইন এ ফেমাস রিভার্সাল অফ হবস, যেটা বলছে হবসের যে লজিক, সেটাকে তিনি একেবারেই উল্টে দিচ্ছেন। বলছে লক আর্গুস দ্যাট হোয়ার দেয়ার ইজ নো ল দেয়ার ইজ নো ফ্রিডম। যেখানে কোনো আইন নেই সেখানে কোনো স্বাধীনতাই নেই, যেখানে আইন থাকবে না সেখানে কোনো স্বাধীনতাই থাকবে না। তাই বলছে প্রোটেকশন ফ্রম ভায়োলেন্স, কোনো ভায়োলেন্স থেকে প্রোটেকশন। ল ইজ নট এ লিমিটেশন অফ ফ্রিডম। বলছে আইন কোনো রকম ভাবে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, কোনো রকম ভাবে বাধার সৃষ্টি করে না, বরং বাট এ প্রিজার্ভেশন অফ ইট, বরং আইন আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করে, আইন আমাদেরকে স্বাধীনতা পেতে সাহায্য করে। এটা লক বলছে উইদাউট ল উই আর নট ফ্রি।
আমরা ল ছাড়া, আইনের মধ্য দিয়ে চলা ছাড়া আমি কিন্তু ফ্রি হতে পারবো না। তাহলে তো যে কেউ এসে আমাকে খুন করে দিয়ে চলে যাবে আইন না থাকলে। তাহলে আমি আমার যে স্বাধীনতাটা ভোগ করব কিভাবে? আমার স্বাধীনতা তো অন্য কেউ হরণ করে নেবে যদি ল না থাকে, নির্দিষ্ট আইন না থাকে। এটাই বলতে চাইছে ল। বলছে বিকজ উই আর কনস্ট্যান্টলি সাবজেক্ট টু দ্য আরবিটারি অ্যান্ড ভায়োলেন্ট উইল অফ আদার্স। একেবারেই তাই, আমরা অন্যের দিক থেকে আঘাত পেতে পারি। এই ভায়োলেন্স থেকে আমরা রক্ষা পেতে আমাদের দরকার হচ্ছে অবশ্যই ল। তাই বলছে ল থেকে আমরা ফ্রিডম পেতে পারি। ফ্রিডম কোথা থেকে আসে? আইন থেকে আমরা ফ্রিডম আশা করতে পারি। লকের আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে কনসেন্ট অফ দ্য গভর্নড। তোমরা লকের সম্মতি তত্ত্ব পড়ে এসেছো। সম্মতি তত্ত্বের কথাই কিন্তু এখানে মূলত তুলে ধরছে লিবার্টি ইন এ পলিটিক্যাল সোসাইটি ইজ বেসড এন্টায়ারলি অন কনসেন্ট। লিবার্টি অর্থাৎ স্বাধীনতা কিন্তু সম্মতির উপর ভিত্তি করে চলে। আমাদের এই যে গভর্নমেন্ট পরিচালিত হয় কিসের দ্বারা? আমাদের সম্মতির দ্বারা। তো এই যে আজকের যেই সরকার থাকুক, বিজেপি সরকার থাকুক, তৃণমূল সরকার থাকুক, সিপিএম এর সরকার থাকুক, কংগ্রেসের সরকার থাকুক, যেই সরকার থাকুক, সেই সরকারকে আমরা কনসেন্ট দিয়ে থাকি, তো সম্মতি দিয়ে থাকি। তো তবেই তো আমরা তাকে বৈধ সরকার বলি, তাই তো? কেন আমরা তাকে বৈধ সরকার বলি? কারণ আমরা ভোটের মধ্য দিয়ে তাদেরকে আমরা কনসেন্ট দিয়ে থাকি, তাই আমরা তাকে বৈধ সরকার বলে থাকি। এই জন্য মূলত সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলছে। কারণ সোশ্যাল কন্ট্রাক্টের কথার মধ্য দিয়ে, সামাজিক চুক্তির মধ্য দিয়ে আমরা কনসেন্টের জায়গাটা দেখতে পাই। সকলে মিলে কিন্তু দুটো চুক্তি করেছিল, লকের মতে দুটো চুক্তি করেছিল, একটা নিজেদের মধ্যে আর একটা সরকারের মধ্যে, যে পরিচালিত করবে তার মধ্যে। এই যে দুটো চুক্তি করেছিল, সরকারকে তার মধ্য দিয়ে প্রাকৃতিক যে সময়, সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক যে চুক্তি, তার মধ্য দিয়ে আমার নিজের জীবন, আমার স্বাধীনতা, সম্পত্তির পরিচালনা করার অধিকার কিন্তু একটা সরকারকে দেয়া হচ্ছে। অর্থাৎ আমরা সেখানে সম্মতি দান করছি যে আমাদের জীবন রক্ষার অধিকার এই সরকারের থাকলো, বা এই একটা সার্বভৌম ক্ষমতার হাতে আমরা অর্পণ করলাম। কন্ডিশনাল পাওয়ার, সেটা কিন্তু একদম আমরা হবসের মতো একদম ছেড়ে দিলাম না যে রাজার ক্ষমতাই সব থেকে সর্বশ্রেষ্ঠ, রাজা যা বলবো আমরা মেনে চলবো। সেখানে বিরোধিতার কোনো অধিকার ছিল না। কিন্তু এখানে দেখো বলছে কন্ডিশনাল পাওয়ার থাকবে, কিন্তু সেখানে একটা শর্ত থাকবে, কোনো শর্তহীন ক্ষমতা নয়। এখানে কি শর্ত থাকবে? বলছে দ্য গভর্নমেন্ট অনলি হ্যাজ দ্য পাওয়ার দ্যাট দ্য পিপল লোন টু ইট। আমি তোমাকে ক্ষমতা একটা ধার দিলাম, তোমাকে ক্ষমতা আমি লোন দিয়েছি, ধার দিয়েছি। ইফ গভর্নমেন্ট অ্যাক্টস উইথাউট এ কনসেন্ট অফ দ্য পিপল, ইফ ভায়োলেট দেয়ার লিবার্টি অ্যান্ড বিকাম ইললেজিটিমেট। অর্থাৎ বারবার করে তারা বলতে চাইছে, এখানে যদি সরকার জনগণের এই স্বাধীনতাকে সুরক্ষিত করতে না পারে, তাহলে কিন্তু সেই সরকারকে বাতিল করে দেয়া হতে পারে। তোমাকে সীমাবদ্ধ সার্বভৌমিকতা দেয়া হচ্ছে, চরম সার্বভৌমিকতা কিন্তু লক দিতে রাজি নয়। এখানে সীমাবদ্ধ সার্বভৌমিকতার কথা বলছে। অর্থাৎ তোমার সার্বভৌমিকতা জনগণের কাছে কিন্তু, অর্থাৎ সম্মতি কিন্তু জনগণের কাছে। জনগণের জন্য তুমি কাজ করবে। জনগণের যদি বিরোধিতা করো তুমি, তাহলে তোমাকে কিন্তু জনগণ বাতিল করতে পারবে। যেমন প্রতিরোধের অধিকার বলে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট তিনি দিয়েছিলেন, যে জনগণের যদি বিরোধিতা করে সরকার, সেই সরকার যদি জনগণের জীবন, স্বাধীনতা, সম্পত্তি রক্ষা করতে না পারে, তাহলে কিন্তু জনগণ এই সরকারকে একেবারেই ছুঁড়ে ফেলতে পারে, বা তার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, প্রতিবাদ জানাতে পারে। এটাই হচ্ছে লকের লিবার্টি সংক্রান্ত ধারণা। এবারে আমরা ইসাইয়া বার্লিনের লিবার্টি সংক্রান্ত ধারণাকে আমরা দেখে নেব। এবার আমরা ইসাইয়া বার্লিনের যে লিবার্টি সম্পর্কিত ধারণা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা তিনি দিয়েছিলেন। সেই ধারণাগুলো একটু আমরা জেনে নেব। তার নেগেটিভ লিবার্টি সম্পর্কে ধারণা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি মূলত যে ধারণাগুলো দিয়েছিলেন, তার মধ্যে প্রথম যে পয়েন্টটি তিনি বলার চেষ্টা করছেন, সেটি হচ্ছে নেগেটিভ লিবার্টি ফ্রিডম ফ্রম, যেটা বলছে ফ্রিডম ফ্রম, স্বাধীনতা থেকে। অর্থাৎ নেগেটিভ লিবার্টির কথা আমরা আলোচনা করেছি। কি বলছে?
বলছে নেগেটিভ লিবার্টি ইজ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া উইথিন হুইচ দ্য সাবজেক্ট is or should be left to do what is able to do without interference by other person। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। কোর আইডিয়াটা কি? কোর আইডিয়াতে কি বলছে? ইট ইজ দ্য অ্যাবসেন্স অফ অবস্টাকেল, ব্যারিয়ার্স অর কনস্ট্রেন্ট। এর মূল যে কথা নেগেটিভ লিবার্টির, সেটা বারবার করে বলেছে যে অ্যাবসেন্স অফ অবস্টাকেল, কোন রকম বাধার অনুপস্থিতি, কোন রকম ব্যারিয়ার, বাধা, কনস্ট্রেন্ট, এগুলোর অনুপস্থিতিকে বোঝায় নেগেটিভ লিবার্টি। কোন রকম বাধা থাকবে না, ব্যক্তির স্বাধীনতা হবে চরম স্বাধীনতা, কোন রকম নিয়ন্ত্রণ থাকবে না সেখানে। তারপরে কি বলছে? বলছে দ্য গোল কি, তার উদ্দেশ্যটা কি? টু হ্যাভ এ প্রাইভেট স্পেয়ার হোয়ার দ্য স্টেট অর আদার পিপল ক্যান নট ইন্টারফেয়ার। আমার যে ব্যক্তিগত ক্ষেত্র, সেখানে স্টেট কিংবা অন্য যে ব্যক্তিরা রয়েছে তারা যাতে আমার এই প্রাইভেট ক্ষেত্রগুলোতে হস্তক্ষেপ করতে না পারে, কোন রকম বাধা সৃষ্টি করতে না পারে। ইউ আর ফ্রি বিকজ নো ওয়ান ইজ স্টপিং ইউ। তুমি হচ্ছে একেবারেই ফ্রি, কেউ তোমাকে সেখানে বাধা দিতে পারে না। এই জন্যই বলছে ইউ আর ফ্রি বিকজ নো ওয়ান ইজ স্টপিং ইউ। তোমাকে কেউ বাধা দিচ্ছে না, কেউ তোমাকে স্টপ বলছে না, এখানে তুমি মুক্ত, এখানে স্বাধীন। এটাকেই বলছে নেগেটিভ লিবার্টি। ইসাইয়া বার্লিন আরেকটা কথা বলেছিল, তোমরা মনে থাকবে, আগেও আমি আলোচনা করেছি। পজিটিভ লিবার্টির কথা তিনি বলছেন, সেটা ছিল ফ্রিডম ফ্রম, এটা হচ্ছে ফ্রিডম টু। তোমাদেরকে মনে রাখতে হবে ফ্রিডম টু, অর্থাৎ এখানে বলছে পজিটিভ লিবার্টি অ্যান্সার টু দ্য কোশ্চেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, হোয়াট অর হু is the source of control or interference that can determine some to do this rather than that। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে। কোর আইডিয়াটা কি? ইট ইজ দ্য পসিবিলিটি অফ অ্যাক্টিং or the fact of acting in such a way as to take control of one's life and realize one's fundamental purpose। খুব গুরুত্বপূর্ণ এখানে কথা বলছে, অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করা যে বিষয়টা, পজিটিভ লিবার্টির যে জায়গাটা থেকে তিনি বলছেন যে নিজেকে নিয়ন্ত্রণ করা, সেখানে শুধুমাত্র নিয়ন্ত্রণহীন স্বাধীনতা নয়, নিজের যে লক্ষ্য পূরণের যে সক্ষমতা গড়ে তোলা নিজের মধ্যে। অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম পজিটিভ লিবার্টি হচ্ছে আমাদেরকে কি করে, আমাদের রাষ্ট্র যেখানে বাধা দেওয়ার কথা ছিল নেগেটিভ লিবার্টিতে, এখানে বরং যেখানে রাষ্ট্র আমাদেরকে বাধা দিচ্ছিল না নেগেটিভ লিবার্টিতে, এখানে কিন্তু নেগেটিভ লিবার্টি রাষ্ট্র নিজের থেকে উদ্যোগী হয়ে আমাদের জনগণের স্বার্থে কাজ করছে এবং নিজেকে সক্ষম হিসেবে গড়ে তুলছে। ইসাইয়া বার্লিন তার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে বলছেন, ভ্যালু প্লুরালিজমের কথা তোমরা প্রত্যেকে জানো, বা না জানলে জেনে রাখো। ভ্যালু প্লুরালিজম বলতে বিভিন্ন ধরনের মূল্যবোধ, বিভিন্ন ধরনের মূল্যবোধের কথা আমরা এখানে বলে থাকি। বলছে দিস ইজ এ সেন্ট্রাল থিম ইন বার্লিনস ওয়ার্ক। ইসাইয়া বার্লিনের সেন্ট্রাল থিম হচ্ছে ভ্যালু প্লুরালিজম। খুব গুরুত্বপূর্ণ কথা তিনি এখানে বলছেন। নো পারফেক্ট সলিউশন, লিবার্টি মে কনফ্লিক্ট উইথ ইকুয়ালিটি, জাস্টিস মে কনফ্লিক্ট উইথ মার্সি। বলছে দেখো, লিবার্টির মধ্যেও আমাদের যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা দেখতে পাই, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মূল্যবোধ আমরা লক্ষ্য করতে পারি। লিবার্টির সাথে কনফ্লিক্ট কি হয় না? সেটা আইনের কনফ্লিক্ট হতে পারে, স্বাধীনতার সাথে সাম্যের কনফ্লিক্ট হতে পারে, অর্থাৎ সেখানে কিন্তু কনফ্লিক্ট আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ বিভিন্ন মূল্যবোধ, বিভিন্ন যে ভ্যালু প্লুরালিজম,
বিভিন্ন আমরা ভ্যালু সেখানে লক্ষ্য করতে পারি। কিরকম সেটা আইন হতে পারে, ল হতে পারে, সেটা ফ্রিডম হতে পারে, স্বাধীনতা হতে পারে, লিবার্টি হতে পারে, সেটা ইকুয়ালিটি হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। যেমন এই বলছে না ইকুয়ালিটি, জাস্টিস, এগুলো কিন্তু ন্যায়, এগুলো হচ্ছে ভ্যালু প্লুরালিজম এর একটা অংশ। অর্থাৎ এই ভ্যালু প্লুরালিজম কোনগুলো? এই ইকুয়ালিটির কথা বলছে, এই জাস্টিসের কথা বলছে, এই সাম্যের কথা বলছে, অর্থাৎ ইকুয়ালিটির কথা বলছে, এগুলো হচ্ছে ভ্যালু প্লুরালিজম। এদের মধ্যে কনফ্লিক্ট কিন্তু থাকবে, তাদের মধ্যে কোনো বাস্তব বলছে দেখো নো পারফেক্ট সলিউশন, এদের মধ্যে কোনো পারফেক্ট সলিউশন হতে পারে না। তাই বলছে পরের পয়েন্টটা, স্ট্র্যাটেজিক চয়েস, ইউ ক্যান নট হ্যাভ টোটাল লিবার্টি অ্যান্ড টোটাল ইকুয়ালিটি। তুমি একসাথে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে আবার সম্পূর্ণ সাম্য ভোগ করবে, এটা কখনোই হতে পারে না। তুমি যদি একই সাথে সাম্য ভোগ করো তাহলে স্বাধীনতা কিছুটা কম পাবে, তুমি যদি স্বাধীনতা ভোগ করো তাহলে সেখানে কিন্তু সাম্য কিছুটা কম পাবে। তাহলে একই সাথে আমরা কখনোই টোটাল লিবার্টি পেতে পারি না, টোটাল ইকুয়ালিটিও পেতে পারি না অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। চুজিং ওয়ান অফেন মিনস স্যাক্রিফাইসিং সাম অফ দ্য আদার। অর্থাৎ বারবার করে বলার চেষ্টা করছে, তুমি যদি একটা বেশি পেতে চাও তাহলে অন্যটা তুমি কিন্তু কম পাবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এর দ্বারা আমরা কি জানলাম? একটিকে বেশি গুরুত্ব দিলে অন্যটিকে ত্যাগ করতেই হয়। আর একটা কথা মনে রাখতে হবে, সব ভালো জিনিস কিন্তু একসাথে পাওয়া কখনোই সম্ভব নয়। এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই সেটা শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন করে রাখবে। আর তোমাদের বহু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। লিবার্টির আজকে সেকেন্ড ভিডিও হলো, থার্ড ভিডিও পরের দিন আসছে, তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকে।